করোনাটাকে ঢুকতে গেলে একটা হচ্ছে আমাদের জীবনযাপনের পদ্ধতি অনেকটাই আমাদের প্রায় পাল্টাতে হচ্ছে। আগে তো আমরা কখনো ভাবতেই পারতাম না যে সারাক্ষণ নাক মুখ ঢেকে থাকতে হয়, অর্থাৎ মাস্ক পরতে হয়। আমরা কখনো ভাবতেই পারতাম না ঘন্টায় ঘন্টায় সাবান দিয়ে হাত ধুতে হবে, অথবা কেউ কাউকে স্পর্শ করতে পারবে না। তার কারণ যেহেতু নিঃশ্বাসে রোগটা ছড়ায়, তাই আমাদের সবাইকে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। অনেক নিয়মকে আমরা বদলাচ্ছি, নিজেদের যতটা পারা যায় একটু দূরত্ব বজায় করে কাজ করছি। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক মানুষ একসাথে জমায়েত হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে মনে হয়। সেটাকে বারে বারে একটু মনে করিয়ে দেওয়া দরকার আমাদের। একসাথে সবাই যদি খেতে বসে যাই, একসাথে সবাই দাঁড়িয়ে বাজার করি, একসাথে সবাই দাঁড়িয়ে একটা জায়গায় জড়ো হই, তাতে কিন্তু রোগটা বাড়ে। আপনারা দেখেছেন করোনা স্প্রেডটা খুব দ্রুত হচ্ছে। প্রথম 2-3 মাস আমরা অন্তত বাংলাটাকে টোটাল কন্ট্রোলে রেখেইছিলাম, এখনো চেষ্টা করছি, কিন্তু প্রচুর মানুষ বাইরে থেকেও আসছে। মানুষ আসছে শুধু তাই নয়, এই করোনা রোগটা হচ্ছে মানুষের সাথে সাথে আসে। ধরুন আপনি একটা জিনিস কিনছেন, জিনিসের সাথে সাথে চলে আসছে। সেই জন্য আমরা বলি জিনিস কিনে আনলেও 6 ঘন্টা রেখে দিন আলাদা করে। সবজি টবজি মাছ টাছ কিনলেও একটুখানি ভালো করে গরম জলে ধুয়ে দিই, যাতে বিষাক্ত জিনিসটা আসলেও সেটা যাতে নষ্ট হয়ে যায়। আমরা বারবার বলি নাক এবং মুখ দুটোই ঢেকে রাখতে হবে। আমি এখন কথা বলছি, আমার কাছে কেউ নেই বলে পেটটা আলাদা হয়ে যেত, পুরো নাক মুখটা কিন্তু ঢেকে রাখতে হবে, কিছু উপায় নেই। এমনকি চোখটাও আমি ঢেকে রেখে তার পারবো, সবাই মানে চোখ ঢেকে রাখতে পারে না। কিন্তু হংকংয়ের একটা স্টাডিতে বলছে অনেক সময় আমরা যখন জয় বাংলা বলে, যেটা আমাদের কনজাংটিভাইটিস, যেটাকে আমরা জয় বাংলা বলি, এখন বলছি আবার ওই কনজাংটিভাইটিসের মতো হলেও সেখান থেকেও করোনা হতে পারে। চোখ থেকেও 60% একটা করোনা ছড়ানোর একটা প্রবণতা আছে। তো যাই হোক, আমি আপনাদের আবার বলবো, প্লিজ দয়া করে ভুলবেন না, সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা 1 কাপ চা খান, যারা চা খান, যাদের অভ্যাস আছে, বা 1 গ্লাস জল খান, সেরকম সকাল থেকে ঘুম থেকে উঠে মনে রাখবেন হাতটা সাবান দিয়ে আগে ধুয়ে দিতে হবে। ধুতেই হবে, দিনে 3-4 বার অন্তত হাত সাবান দিয়ে আপনাকে ধুতেই হবে। স্যানিটাইজার যে অফিসে চাকরি করবে বা যে দোকানে যাবেন বা যেখানে পকেটে একটা করে রেখে দিতে হবে, 1 ফোঁটা করে টিস্যু পেপারে দিয়ে বা হাতে দিয়ে একটু করে রেখে দিতে হবে। সাবান যখন দেবেন, আমি বারবার বলি, অনুটাকে আমরা অনেক সময় ধরুন আমি এটা টেবিলে রাখলাম, আমি খেয়াল করলাম না, সেই অনুটাকে কাঁচা রাখতে হবে পুরোটা। যদি আমি বাজারে জিনিস কিনতে যাই, আবার বলি দোকানে জিনিস কিনতে যাই, আমি কাজ করি, আমি ফাইলও দেখি, আমি একটা হাতে গ্লাভস ইউজ করবো। ছুটির করলে সুবিধা একটা, রেগুলার আমি কাটতে পারি। আর রেগুলার কাটলে রেগুলার জিনিসটা কিনতে পারে, রেগুলারকে ইউজও করতে পারে। যেমন মাস্ক আমরা ছুটিটা প্রেফার করছি, তার কারণ রেগুলার আপনি মাস্কটা কেচে করতে পারবেন। কাজের জায়গাতেও আমাদের এখন হাত ধোয়া অভ্যাস করতে হবে, প্রাইভেট সেক্টরই হোক আর পাবলিক সেক্টরই হোক আর গভর্নমেন্ট সেক্টরই হোক। 70% অ্যালকোহল আছে এরকম দেখে তাকে হাত স্যানিটাইজ করতে হবে। বাড়ি বাড়ি নিয়মিত মাস্ক পরতেই হবে, এটা আপনি কিছুতেই ভুলবেন না, প্লিজ দয়া করে ভুলবেন না। দরকার আমি 1 কাপ চা খেতে ভুল করতে পারি, 3 কাপের জায়গায় 2 কাপ খেলাম, কিন্তু মাস্ক পরতে ভুলবেন না, যদি ভালো থাকতে হয়। সে বাসেই উঠুন, সে অটোতেই উঠুন, সে বাজারেই যান, সে দোকানে কাজ করুন, সে অফিসে কাজ করুন, সে বাড়িতে কাজ করুন, 6 থেকে 8 ফুট একটা সামাজিক দূরত্ব রাখবেন দয়া করে। বাজার দোকানে গেলে অনেক সময় দেখছি বাসে আমরা বলেছি 20 জন করে উঠবে, গভর্নমেন্ট বাসে, প্রাইভেট বাসে দেয়, কিন্তু আমি জানি আর্ধেকটা খালি খাচ্ছে। অনেক লোকসান হচ্ছে গভর্নমেন্ট, প্রাইভেটেরও লোকসান হচ্ছে। কিন্তু কি করবো বলুন, আমরা এমন একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, একসাথে গালাগালি করে বসলে লোক চলে যাবে, আর একসাথে
বসতে চাইছি না একটাই কারণ, আপনাকেও বাঁচতে হবে, যে ড্রাইভার কন্ট্রাক্টর বসতে হচ্ছে, বাস চালাচ্ছে তাকেও বাঁচতে হবে, যে যাত্রী হয়ে যাচ্ছে তাদেরও বাঁচতে হবে। আমরা একটা করতে পারি মানুষের স্বার্থে প্রয়োজন, যেহেতু আস্তে আস্তে সব খুলে যাবে, খুলছেও। আমরা গভর্নমেন্ট বাস প্রাইভেট বাসকে বলছি যতগুলো সিট আছে বসার সিটটা অ্যালাউ করুন, বা চেষ্টা করবেন বসার সিটে যারা বসবে হাতে একটা গ্লাভস আর একটা মুখে মাস্ক অবশ্যই দেবেন, বাসে বসে সময় স্যানিটাইজ করবেন হাতটা। তার কারণ হচ্ছে ধরুন আপনি একটা চেয়ারে বসছেন, কিছুক্ষণ আগে আরেকটা লোক বসে গেছে, তার যে করোনা নেই সেটা আপনি জানেন না, তো আপনি যে সিটটা বসছেন সেই সিটটার জন্য আপনাকে করতে হবে। এখানে কি যদি সিটও দিয়ে রাখি আমরা একটা, তাহলে সেখানে তো আরেকজন বসে গেছে। আপনি যখন একটা সিটে বসছেন, দরকার বাড়ি থেকে বেরোনোর সময় একটা কাগজ কাগজ কিছু নিয়ে ওটা ফেলে দেবেন, ওটার উপরে বসুন। আমরা যেমন কি করি, কোনো হরিচিত্রে গেলাম বা কোনো জায়গায় গেলাম, আমরা একটা কাগজ নিয়ে সেটা ফেলে দিই। আবার আপনি যখন উঠে চলে আসবেন কাগজটা হাতে দিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন, রাস্তায় ফেলবেন না দয়া করে। সেটা দেখে নিন কিভাবে কি করবেন। অনেক সময় দেখি বাসের কন্ট্রাক্টরকে বাধ্য করা হচ্ছে যে আমাকে নিতে হবে না, এটা বাসের কন্ট্রাক্টরের গায়ে হাত দেবে না, তাহলে বাস চলবেই। এটা আপনাদের জন্যই কিন্তু বাসের কন্ট্রাক্টরের সিস্টেমটা মেনটেন করছে। দাঁড়িয়ে আপনি আমরা কাউকে অ্যালাউ করছি না, যা সিট আছে সিটে বসুন, তাতে হয়তো সংখ্যাটা একটু বাড়বে, এটাই একটু একটু করে বাড়বে, কিন্তু দয়া করে দাঁড়িয়ে নেবেন না। আর একটা কথা আমি আপনাদের বারবার বলবো, গুজবে কাজ দেবেন না। কিছু কিছু লোক আছে সোশ্যাল মিডিয়াতে ভীষণ মিথ্যে কথা বলে, অনেক মানুষের কত ভালো কথা, কত কনস্ট্রাকটিভ কথা, কত গুড সাজেশন দেয়, আমাদের সবসময় ওয়েলকাম করি, আমরা তাদের সাজেশন গ্রহণ করি হৃদয়। কিন্তু কিছু কিছু লোক আছে কাজ নেই, কর্ম নেই, লোকের বিপদে থাকে না, কোনো সাহায্য করে না, কিন্তু ওইখানে বসে বসে পলিটিক্যাল পার্টির টাকা নিয়ে উল্টো পাল্টা ফেক নিউজ এবং ফকটিয়া নিউজের নামে পুরো মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং নিয়মভাবে এটা শেয়ার করুন সবাইকে। কোনো কিছু কনফার্ম না হয়ে দয়া করে শেয়ার করবেন না, আগে দেখে নেবেন একটুখানি নিউজটা ফেক আর নিউজটা অরিজিনাল ভালো সত্যি। নিজের ব্রেনটাকেও একটু অ্যাপ্লাই করার চেষ্টা করুন। সব সাধু কিন্তু সাধু নয়, আবার সবাইকে চোর বানিয়ে দিলেও সবাই চোর নয়, দেখে নিতে হবে। কেউ যে খারাপ মানুষ যেমন আছে, ভালো মানুষও আছে। সুতরাং রামকৃষ্ণ পরমহংস ব্যক্তি যেমন আপনি পাবেন, আবার কিছু ইদার ঘুরে বেড়ায় সেরকম বলে, তো রামকৃষ্ণ পরমহংসের সাথে তো অন্য কাউ তুলনা করতে পারবেন না। এমন সব জগতে দেখে আসতে হবে। জ্বর ভাব কাশি গলা ব্যথা বর্ষার সময় হয় না, ঠিক নেই, সব জ্বর কিন্তু সব ফিভার কিন্তু করোনা নয়। কিন্তু সঙ্গে সঙ্গে একটা ডাক্তারের পরামর্শ নিলে কি হলো, আপনি একটা ওষুধ খেলে নিতে ওটা বাড়তে না হয়, অনেকদিন চেপে রাখার ফলে কি হয়, আপনাকে যেতে হবে না হসপিটালে, বা আপনাকে বাড়িতেই কোয়ারেন্টাইন করুন। অল্প একটু জ্বর হচ্ছে, সত্যি হচ্ছে, কাশি হচ্ছে, ডাক্তারকে পরামর্শ করুন। ডাক্তার একটা ওষুধ দিলে আপনার সেটা বাড়বে না, যদি বেশি বেড়ে যায় তখন হসপিটালে যাবেন, অবশ্যই যাবেন। বুকে ব্যথা হলো, শ্বাসকষ্ট হলো, কারণ এমনি জ্বর কাশি এমনিতেও ভালো হয়েছে, একটু ডাক্তারদের পরামর্শ করুন। আমি প্রাইভেট যারা চিকিৎসকরা আছে বা প্রাইভেট হসপিটালও আছে বা চেম্বার আছে, তাদেরও বলবো আপনারা পিপি ইউজ করুন, আপনারা স্যানিটাইজার ইউজ করুন, আপনারা সবকিছু প্রোটেকশন নিয়ে কিছু কিছু লোককে দেখতে শুরু করুন। একসাথে অত ভিড় হলে সেখানেও একটা প্রবলেম হতে পারে ডাক্তারদের ওখানে, সেখানেও আপনাদের একটা সিস্টেম করে নিতে হবে। সবাইকে একদিনে অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যেভাবে আপনারা পারবেন নিজেদের মতো করে করবেন, যাতে ফিভার ক্লিনিকগুলো কিন্তু আলাদা একটা মাথায় রাখবেন। যদি মনে হয় বেশি জ্বর হচ্ছে, লোকাল চেম্বারে প্লিজ দয়া করে যাবেন না, আপনি করোনা হসপিটালে যান। যদি আপনি অল্প অল্প জ্বর হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, অল্প অল্প কাশি হচ্ছে, খুব কাশি অনেক সময় সিরাপ ফিভার হয়ে, সেগুলো একটু দেখে নেবেন। আর একটা কথা মনে রাখবেন, ভাইরাস কিন্তু ভাইরাস, ভাইরাসের কিন্তু কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো বর্ণ নেই, কোনো সম্প্রদায় নেই। রোগ কিন্তু রোগ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমার একটা জিনিস মনে হয়েছে,
প্লিজ ভিড়ে যাবেন না, ভিড় করবেন না, বাজারে গিয়ে ভিড় করবেন না, 100 দিনের কাজ করতে গিয়ে একসাথে সব জড়ো হবেন না, একটু ডিস্টেন্স রেখে রেখে করুন, বা একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। কিন্তু আমরা নিজেরা সেটা মেনটেন করি সবসময়, অনেক সময় করি না। আমি সরি, আমি বিশেষ করে আমার কারোর বিরুদ্ধে বলার নেই, কারণ এই সময় কোনো রাজনীতি করতে চাই না, কিন্তু আমি বাধ্য হচ্ছে একটা কথা বলতে, যেটা আমার মনে হচ্ছে আমার ব্যক্তিগত মত। আপনারা প্লিজ এটাকে ডিস্ট্রয় করবেন না। আর এটাকে আমি যেটা বলছি আমার মুখ দিয়ে এইটুকু কথাই বলবে। আমি যখন আমার বাড়ির সামনে দিয়ে আসি, আমি দেখি আমার পাড়ার একটা মন্দির আছে, একটা মসজিদ আছে, একটা গুরুদুয়ারা আছে, গির্জা আছে, সব বন্ধ। ঠাকুরের পুজো বন্ধ, মসজিদে যাওয়া বন্ধ, গুরুদুয়ারে যাওয়া বন্ধ, গির্জায় যাওয়া বন্ধ। মানে যেটুকু পারফরমেন্স করা সেটুকু করা যায়, বাইরের দিকটা পুরোটাই বন্ধ। এটা আমার হঠাৎ আজকে আস্তে আস্তে মনে হলো যে সব তো দেখছি শুকিয়ে গেছে লকডাউন, কিন্তু আইন তো এক একটা একজনের জন্য হতে পারে না, আইন তো সবার জন্য এক। আমার বাইরের ভাই বোনেরা আসছে, আমি খুব খুশি, আমার তাতে কোনো আপত্তি নেই, আমরা নিজেরাই ট্রেনগুলো নিয়ে আসছি। 235টা ট্রেনের টাকা আমরা নিজেরাই দিচ্ছি, সরকার দিচ্ছে। কিন্তু আপনারা তো বলেন, একটা ট্রেনে যখন শ্রমিক ভাই বোনেরা আসছে, একটা সিটে কেন 3-4 জন আসবে? একটা সিটে যে ক্যাপাসিটি বা একটা ট্রেনে যে ক্যাপাসিটি, গাদা গাদা লোক একসাথে ঢুকিয়ে 48 ঘন্টা যদি এক গাদা লোক একটা জায়গায় ঢোকানো থাকে বদ্ধ ঘরের মধ্যে, তাদের মধ্যে করোনা কিভাবে বাড়ছে? আর তারা আসছে কোথা থেকে? যেখানে ট্রিটমেন্টও পায়নি, হটস্পট থেকে। মহারাষ্ট্র, আমি খারাপ বলছি না, কিন্তু যেটা হয়েছে সেটাই বলছি, লোকটার কথা বলছি। মহারাষ্ট্র হটস্পট এরিয়া, চেন্নাই হটস্পট এরিয়া, গুজরাট হটস্পট এরিয়া, আমার মধ্যপ্রদেশ হটস্পট এরিয়া, দিল্লি হটস্পট এরিয়া। তো সেখান থেকে যখন ট্রেনগুলো আসছে, দরকার রেল মিনিস্ট্রি কিছু এক্সট্রা ট্রেন দিন না। আপনাকে তো প্রথম উচিত আপনার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, আপনারা নিজেরা করছেন না। লকডাউন ডিক্লেয়ার করে দিলেন, একদিনে গালা গালা ট্রেন এক জায়গা থেকে আরেক জায়গায় উঠিয়ে দিচ্ছে। এখন কি এমন কি আপনারা যে যতগুলো ক্যাপাসিটি আছে তার ডাবল ক্যাপাসিটি যাকে পারছেন উঠিয়ে দিচ্ছে, লোকগুলোকে না দিচ্ছেন একটু জল, না দিচ্ছেন একটু খাবার। সেই লোকগুলো না খেতে খেতে এসে ট্রেনে অনেক সময় মারা যাচ্ছে, মা বলে আছে মৃত স্টেশনে, বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। আমার কথা হচ্ছে আপনারা কেন এটা মানছেন না? তার মানে কি আপনারা শ্রমিক এক্সপ্রেসের নামে আপনারা কি করোনা এক্সপ্রেস করতে চান? করোনা এক্সপ্রেস চালাচ্ছেন? আপনাদের তো অনেক ট্রেন আছে, আমি তো রেলওয়ে মিনিস্টার ছিলাম, আপনি বারবার করুন না, সেটা কি অসুবিধা আছে? আপনি রোটেশন করে করুন। যখন কোনো বড় জমায়েত হয়, বড় কোনো তীর্থ অনুষ্ঠান হয়, কুম্ভ মেলা টাইপের হয়, তখন কি হয়? ট্রেন বেশি চালায়, রাশ ক্লিয়ার করা হয়েছে। এখন তো আপনার ট্রেন চলছেই না, যেটুকু চলছে তাতে আপনার ক্যাপাসিটি যথেষ্ট আছে। রেল তো আপনার কম নেই, এটা আমাকে বুঝিয়ে তো আপনি, আমি জানি। আর শ্রমিক এক্সপ্রেসে আমি তো নিজে থাকাকালীন 25টা পর্যন্ত বমি করে দিয়েছিলাম এক একটা ট্রেন। অনেক জায়গায় 22টা থেকে 25টা চলে, বিশেষ করে হাওড়া, মুম্বাই, কলকাতা, তার বেশি বাড়তে আমি 10 বছর আগেকার কথা বলছি। বগি বাড়ার এক একজনকে এক একটা সিটে শোয়ার ব্যবস্থা করবি, ভাড়া তো আমরাই দিচ্ছি, আমরা তো স্টেট গভর্নমেন্ট পুরো খরচা দিচ্ছি। তা না করে আপনি হাজার হাজার লোককে 48 ঘন্টা 72 ঘন্টা ট্রাভেল করছে, তার একটু পানীয় জল পর্যন্ত নেই, তাকে আপনি দমবন্ধ ঘরের মধ্যে নিয়ে আসছেন পাটাপাটি খড়ের গাদার মতো করে। যার ছিল না তাকেও আপনি করোনা দিচ্ছেন। আর তাহলে বেচারা মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জায় কি দোষ হলো বলুন? এটা আমার মাথায় ঢুকছিল আজকে। আমি আইন খেলে এক জায়গায় একরকম করবো, আপনারাই তো চালু করেছেন এটা।
মসজিদ বন্ধ রাখুন, গুরুদ্বারা বন্ধ রাখুন, গির্জা বন্ধ রাখুন। আমি অ্যাপিল করবো মন্দির মসজিদ গুরুদ্বারা কাল থেকে খুলবে, কিন্তু এক এ টাইম 10 জনের বেশি ঢোকা যাবে না। এক এ টাইম 10 জনের, ওখানে ভেতরে কোনো বড় অনুষ্ঠান হবে না, জাস্ট দর্শন করতে পারবে। দেখবে, নমস্কার করবে, সালাম করবে, সত শ্রী আকাল বলবে, চলে আসবে। পুজো দিলে পুজোর টাকাটা ভরে দেবে, পুজোটা দেবে, দিয়ে চলে আসবে। কিন্তু আমাদের যেহেতু এখানে নিয়ম আছে লকডাউনে 15 জনের বেশি এক জায়গায় যেতে পারবেন না, সেহেতু মনে রাখবেন আমরা রিলিজিয়াস প্লেসে কোনো অ্যাসেম্বলি করতে দেবো না, যেটা লকডাউনের নিয়ম মেনে নো অ্যাসেম্বলি। মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা বাট 10 জন পর্যন্ত এক এ টাইম যেতে পারে, আবার চলে আসবে। একটা টাইম করলেন, একসাথে কোনো দিলে আমরা কিন্তু বাধ্য হব মন্দির কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ, গুরুদ্বারা কর্তৃপক্ষ, গির্জা কর্তৃপক্ষকে দায়িত্বটা নিতে হবে। এবং মন্দির মসজিদে ঢুকতে গেলেও মন্দির কমিটি তাদের জন্য একটু স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখবে, হাতে একটু স্যানিটাইজ করে দেবে। আর অনেক দোকান থেকে পোশাক কিনবে, সে কোথা থেকে সার্ফ প্যাকেট নিয়ে এসছে বা কোথা থেকে খাবারের প্যাকেটে নিয়ে এসছে, সেগুলো আমি অনেকেই জানি না, কিন্তু একটু একটু করে খুলুন। আমি একটু একটু করে খুলুন, আমাদেরও দেবদেবী পুজো হোক। দেশের যা দুরবস্থা, আসলে আমরা সবাই মিলে প্রার্থনা করি। বাট আমি আবার বলছি, মন্দিরকে দায়িত্ব নিতে হবে, মসজিদকে দায়িত্ব নিতে হবে। বাইরে কিন্তু নামাজ এখন হবে না, 10 জন করে যাবে, দরগায় যাবে, পুজো প্রার্থনা করবে, চলে আসবে। মন্দিরে যাবে, জাস্ট পুজো দেবে, চলে আসবে। 10 জনের বেশি একটা টাইম নয়, সেভাবে সিস্টেম করে করতে হবে। গুরুদ্বারাও তাই, গির্জাও তাই। কমিটিগুলো তারা নিজেরা দরকার ভলেন্টিয়ার রেখে এই সময়টা যাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে করা হয়, সেটা লক্ষ্য রাখবে। কিন্তু বড় কোনো উৎসব এক্ষুনি হবে না, বড় কোনো উৎসব এক্ষুনি হবে না। এটা 5 জুন থেকে বলছি, কালকে একটা দিন টাইম দিই। এই আজকে তো কত তারিখ হলো? 29। হ্যাঁ, পরিষ্কার করতে সময় লাগবে, 72 ঘন্টা পরিষ্কার করতে সময় লাগবে। কারণ এতদিন ধরে বন্ধ আছে তো সব, কোথায় ইঁদুর টিঁদুর ঢুকে বসে আছে, বা কোথায় সাপটা ঢুকে বসে আছে, বা কোথায় টিকটিকি ব্যাংক ঢুকে বসে আছে। মন্দির কর্তৃপক্ষকে পরিষ্কার করতে হবে এলাকা। সুতরাং 1 তারিখ থেকে 1 জুন থেকে মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা এক এ টাইম 10 দিনের বেশি নয়। বড় পুজো উৎসব, বড় কমিটি, এগুলো এখন কিছু হবে না। রিলিজিয়াস অ্যাসেম্বলিটা হবে না, কিন্তু আস্তে আস্তে হলেও, আস্তে আস্তে মানুষ নিজের মন সন্তুষ্ট করার জন্য যা করিয়া, কারণ ওগুলো শুকিয়ে গেছে প্রায়। আমরা সব ধর্মকে ভালোবাসি, সব সম্প্রদায়কে ভালোবাসি। আস্তে আস্তে যারা আস্তে আস্তে চলে আসুক, অ্যাসেম্বলি হওয়া যাবে না। নিজেরা ভলেন্টিয়ার রাখুন, দরকার হলে লোকাল পুলিশ স্টেশনের সাথে কোঅর্ডিনেশন করে নিন। এটা 1 তারিখ সকাল 10টা থেকে, নট বিফোর দ্যাট। এবং প্রথম খুলছি বলে অনেক দিন আগে পুজো হচ্ছে বলে একটা যোগ্য করে, এখন মনে রাখবেন পয়সাটা ম্যাটার নয়। যে যজমানরা আসলো, অনেকে পুজো দিল একসাথে, অনেক টাকা দিয়ে এটা করতে যাবে না, অল্প অল্প করে করবে। এটা আমার মনে হয়েছে বলে, কারণ বেলে যদি হাজার হাজার লোক একসাথে যাতায়াত করতে পারে, তাহলে মন্দিরটাও খুলতে পারে, মসজিদটাও খুলতে পারে, গুরুদ্বারাটাও খুলতে পারে, গির্জাটাও খুলতে পারে, দরগাটাও খুলতে পারে। এটা আমার মনে হয়েছে, এবং আমি আশা করি ভারত সরকারও নিশ্চয়ই এই সম্বন্ধে ভাববে। তাই বড় উৎসব ভারত সরকার যেটা বলছে, অ্যাসেম্বলি, রিলিজিয়াস অ্যাসেম্বলি, আমি রিলিজিয়াস অ্যাসেম্বলির কথা বলছি না। আর এটা কাল থেকে 1 তারিখ থেকে হবে, তার কারণ যেহেতু 30 তারিখ পর্যন্ত লকডাউন করা আছে, এবং তাছাড়া ওদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এগুলো পুরো এলাকাটা স্যানিটাইজ করতে হবে। এটা মাথায় রাখবেন। এটা আমি আপনাদের কাছে বললাম। এটা আমি একটা মানুষ, আমার মানবিকতা আমার সবচেয়ে বড় ধর্ম। সুতরাং আমি মনে করি আসুন আমরা মানবিক করি, সবাই মিলে মিলেমিশে কাজটা করি, এবং যারা ধর্মগুরু তারা ব্যাপারে নিজের নিজের দায়িত্ব পালন করবেন। নিজের নিজের দায়িত্ব না পালন করলে কিন্তু আমাদের লকডাউন আইনি যেতে হবে। এটা যেটা আমাকে যেতে বাধ্য করবেন না, এটা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে। কোনো কিছু একতরফা হয় না, দুতরফাই করতে হবে। 1 তারিখ থেকে আরেকটা জিনিস হবে, চা দুধ 100% খুলে যাবে। শ্রমিক কাজে যোগদান করবে, কারণ অনেক শ্রমিক ধরুন আনন্দবাড়ি সেক্টর যখন বলেছিল টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করতে পারে, কিন্তু আজকেও মানুষ করেছে। আপনি সাংবাদিকদের চাকরি চলে যাচ্ছে, তার শ্রমিক কি বলবে? তারা তো বলতে পারে না, ভয়
অনেক সাংবাদিকও চাকরি চলে গেছে এই সময়। যাই হোক, আমি যেটা বলছি 100% চালু হবে এবং 8ই জুন থেকে 7 দিন টাইম দিচ্ছে। অফিস কমিটিগুলো পরিষ্কার করতে হবে, লোকজন জোগাড় করতে হবে। প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর 100% কাজে জয়েন করবে ফ্রম 8ই জুন। স্কুলগুলো এই জুন মাসটা পুরো বন্ধ থাকবে, আইসিডিএস সেক্টর বন্ধ থাকবে। মিড ডে মিল এবং আইসিডিএস সেক্টরে যেটা থাকবে সেটাও কাটিয়ে। যারা বাইরে থেকে আসছেন তাদের সবাইকে বলবো, গ্রামের মানুষকে, শহরের মানুষকে, পাড়ার ছেলে মেয়েদের বলবো পাড়ায় পাড়ায় নজর রাখো। কলকাতাতেও কতগুলো জায়গায় একটু বেশি বেড়েছে, কারণ কলকাতার বিভিন্ন জায়গা থেকে লোক আসে। এটা ভাববেন না শুধু গভর্নমেন্টের একটা দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব আছে। একটা বস্তিতে খুব বেশি বৈশিষ্ট্য বেড়ে গেছে বস্তিতে, তাই তো? তারা তো কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু বিল্ডিং এ বেশি হচ্ছে। ফলে কি হচ্ছে, নিশ্চয়ই বাইরে বাইরে মেলামেশা হচ্ছে এবং বাইরে বাইরে ধরুন সবাই মেলামেশা করে না, বাট একজন করলেই হয়ে গেল। ফলে বিল্ডিং গুলো টেক কেয়ার করুন। আপনার এলাকায় এক্ষুনি কাউকে ঢুকে, ধরুন কি হচ্ছে, আমার বাড়িতে হয়তো 10টা হোম ডেলিভারি করে দিয়ে যাচ্ছে, এইটা একটা সিস্টেম করুন। আমি হোম ডেলিভারি করার জন্য দোষ দিচ্ছি না। আপনাদের যে বিল্ডিং এর অফিসগুলো আছে, হোম ডেলিভারিটা যার নামে আসছে বা অর্ডার দিচ্ছে, আপনি একটু লিখে রাখুন না, যেটা সঙ্গে সঙ্গে খাবার নয় সেটা আপনি 6 ঘন্টা রেখে নিন না জিনিসটা, আপনার নাম লেখা থাকবে। আপনার তো কেয়ারটেকার কেউ না থাকে, সেটা লিখে রাখবে। একটা বক্স করে দিন বা টেবিল করে দিন, টিচারে টেবিলে রাখবে না পেয়ে। আর যেখানে ছোট ছোট বাড়ি আছে তাদের নিচে রাখবেন, নিচে নিয়মমতো তাদের কেয়ারটেকার আছে। আর খাবার জিনিসগুলো আপনি প্যাকেটটা নেবেন, আমরা একটু কিছু ভালো করে একটু অল্প একটা জানিয়ে ওপরটা একটু কিছু দিই, যদি ওপরে কোনো ডিজাইন থাকে সেটা নষ্ট হয়ে যাবে, গরম খাবার থাকে না, বা এটাতে থাকতে পারে। এটা যে দেখুন, আমি যে সব জানি আমি জানি না, বাট আমার মনে হয়েছে বলে আপনারা তাই বললাম। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাইরে থেকে যারা আসছে তাদের আমরা স্কুলে যতটা পারছি, অত তো লক্ষ লক্ষ জায়গা আমাদের নেই। আমরা গ্রামে গ্রামে চেষ্টা করছি স্কুলগুলো কোয়ারেন্টাইন করার জন্য। তারা 7 দিন থাকবেন ওখানে, তারপর আমরা টেস্ট করবো, কারণ সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। টেস্ট করে যদি আমরা দেখি 10 দিনের দিন সে নেগেটিভ হচ্ছে, আমরা বাড়ি বাড়ি। আর যে পজিটিভ হবে মায়ের ভাবে সে কোয়ারেন্টাইন সেন্টারে থাকবে, তাদের কেউ মতো অবস্থা করবো। কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে মানুষ চিন্তা করবেন না, আমাদের গ্রামে এটা যাতে না ছড়ায় তার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। এবং আমার স্কুলগুলো সবচেয়ে বড় করে, আমার শিশুরা পড়ে, বড়রা পড়ে, এগুলো আমাদের সব আলাদা করে সমস্ত স্যানিটাইজ করতে হবে ভালো করে। সেদিন একটা আমার মেয়েদের জন্য রাখলাম, কারণ অনেকে এসে গেছেন, অনেকে আবার করোনা নিয়ে এসে গেছে। আগে দেখছিলেন 22টা 24 টাকা, তারপরে 26 টাকা, আগে হয়েছে 200 কত টাকা, এমনি হয়নি। বাইরে থেকে আসছে তো হচ্ছে। আমি তো আমার বাইরের শ্রমিকদের দোষ দেবো না, যারা ট্রিটমেন্ট করেন তাদের দোষ। তারা কেন টেস্ট করেন? আমার এখানে যারা শ্রমিকরা ছিলেন তাদের তো কোনো অসুবিধা হয়নি, তাহলে আমাদের শ্রমিক ভাই বোনেরা যেখানে ছিল তাদের কেন সুরক্ষিত হবে, তাদের কেন ট্রিটমেন্টটা করুন। তাহলে তো আমার এখানে সেটাকে এই রোগটা করতে হতো। যাই হোক, কালকে উপস্থিত লোক এসছে, ডিএমও তাদের সাথে মধ্যে চেষ্টা করছে, এসপিআর ভিডিওদের আমি বলবো, এবং সিএমওএস বিএমওএস থেকে শুরু করে টাস্ক ফোর্স করে দিয়েছি। তার তাদের মতো দেখবেন, যদি কেউ বাড়ি থেকে খাবার খেতে চান কোনো অসুবিধা নেই, তার বাড়ির লোক আসবে, বাইরে থেকে রোজ স্যানিটাইজ করবে, সেখানে খাবার রেখে যাবে, তিনি নিয়ে নেবেন। কিন্তু বাড়ির লোক অনেক দূর থেকে দেখতে হবে, বাড়ির লোকের সরাসরি আনা যায় না, মিক্স আপ করা যাবে না। বাড়ির লোকেদের বাঁচাবার জন্য আপনারা শিক্ষা, এটা আপনারা রাগ করবেন বা দুঃখ করবেন না। এটা হয়ে গেল। এবার আসি আমি যেটা আমফানের ব্যাপারে আপনাদের বলি, এই মে জুন মিলিয়ে আমরা টোটাল 6,250 কোটি টাকা ইনকাম নেই, কিন্তু 3 মাস 6,000-6,500 কোটি টাকা লাগে শুধু গভর্নমেন্টের স্যালারি দিতে, স্যালারি পেনশন। 1 পয়সাও আর্নিং নেই, শুধু বার্নিং। অবিলে প্রচুর কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে।
অর্থ করি আমরা অনেক ম্যানেজ করে এই মে জুন পর্যন্ত আমরা প্রায় 6,250 কোটি টাকা আমরা ছাড়ছি। কারণ আপনারা সবাই জানেন এই মাসের 20 তারিখে ভয়ঙ্কর ঝড়ে আমাদের কয়েক ঘন্টার মধ্যে মানুষ খুব কষ্টে আছে। প্রায় 6 কোটি মানুষ, বাংলাদেশে 10 কোটি হয় সব মিলিয়ে 6 কোটি মানুষ ডাইরেক্টলি এফেক্টেড হয়েছে আমফানের ঝড়ে তাণ্ডবে। আর 10 কোটি মানুষ কোনো না কোনো ভাবে এফেক্টেড হয়েছে। মানুষ খুব কষ্টের মধ্যে আছে। রাজ্যবাসী বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সর্বরকম সাহায্য করার জন্য সবাইকে অনুরোধ করছি, আমরাও করছি। এসেন্সিয়াল ডিপার্টমেন্ট সবাই কাজে জয়েন করে গেছে অলরেডি। দুর্গতদের সাহায্য করার জন্য আমরা একটা কাজ তহবিল করেছি। আমি মিডিয়ার থ্রুতেও, প্রিন্ট মিডিয়ার থ্রুতেও সবাইকে বলবো, আপনারা অনেকে ডিজিটাল করেন, আপনারা সোশ্যাল মিডিয়া করেন, আপনারা টুইটার করেন, ফেসবুক করেন, আপনারা একটু অ্যাপ্লি করবেন যদি আমরা সাহায্যটা পাই। কারণ আমার 1 লক্ষ কোটি টাকার উপর তাণ্ডব হয়ে গেছে। এছাড়াও টাকা পয়সা দেওয়া ছাড়াও বিপন্ন মানুষদের জন্য অর্থ ছাড়াও ত্রাণ সামগ্রীও বাড়াতে পারে। যদি ত্রাণ সামগ্রী বাড়াতে হয় ওই পরে বন্দিল হয়ে যাবে, কারণ ওখানে তো আছে। আর সুতরাং আপনারা কোনো ইনফরমেশন পেলে আপনারাও আমাদের দিতে পারেন। আপনারা নবান্ন রেগুলার আসে, যদি কোনো ইনফরমেশন থাকে সময় একটা টাইম করে আমার অফিস থেকে আপনাদের সাথে একটা যোগাযোগ বিকেলে ফিরে করবেন। যদি কারো কাছে ইনফরমেশন থাকে দেখবেন, তাহলে জামা কাপড় দেওয়ার পুরো দেবেন না, কারণ পুরোনো জিনিস মানুষ আজকাল নেয় না। আর আমি আগে দেখতাম পুরোনো জিনিস নিয়ে পরে সেগুলো বিক্রি করি। প্লিজ এটা দেওয়ার দরকার। মানুষকে দিতে হলে 5 টাকা একটা দিন, ভালো দিন, টিপল দিয়ে দিন, বেবি ফুড দিন, চাল দিন, ডাল দিন, আলু দিন, যা পারবেন চিড়ে দিন, গুড় দিন, বই খাতা পাল্টে দিন। দরকার আমার ছেলে মেয়েদের বই খাতা নষ্ট হয়ে গেছে বিভিন্ন ক্লাসে, একটা করে কিডস ব্যাগ তৈরি করে দিন না, একটা করে স্কুল ব্যাগ তৈরি করুন। স্কুল ব্যাগের মধ্যে নোটবুক, পেন, পেন্সিল, ড্রয়িং খাতা, একটা ক্লাসের বই, 5 এর বইটা আলাদা, 6 এর বইটা আলাদা, 7 এর বইটা আলাদা, 9 এর বইটা আলাদা, 8 এর বইটা আলাদা, 11 এর বইটা আলাদা, 12 এর বইটা আলাদা। যারা পারেন, অনেক মানুষ এগুলো করেন, তারা দিন না। আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েদের সঙ্গে একটু পৌঁছে দিতে পারি। এগুলো তো আমরা ঘরে রেখে দেবো না, এটা ভিডিও করতে যাবো, আমরা মানুষের কাছে পৌঁছে দেবো। আপনাদের এই গান বাংলার মানুষের জন্য আশীর্বাদ হয়ে থাকবে। প্লিজ চেষ্টা করুন। দুই হচ্ছে, আমি আপনাদের যেটা বলছিলাম যে প্রায় 6,200 কোটি টাকার মতো আমরা ইতিমধ্যেই ছাড়বার ব্যবস্থা করেছি। আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডভান্স বলেছিলেন 1,000 কোটি টাকা দিয়ে। এছাড়াও আমরা 1,000 কোটি টাকা একটা দিয়েছিলাম প্রথমেই, কিন্তু আমরা দেখছি কিছু হচ্ছে না, বা যেভাবে প্রতিবছর কাজটা রয়েছে ইমিডিয়েট এখন থেকে কাজ করার জন্য ইমিডিয়েটলি আমরা 6,200 কোটি টাকার একটা ফান্ড ইমিডিয়েট ব্যবস্থা করেছি। হাউস বিল্ডিং অ্যাসিস্ট্যান্স আমি আপনাদের আগেই বলেছিলাম আমরা 20,000 টাকা করে দেব। আমরা ইমিডিয়েট 5 লক্ষ পরিবারকে 20,000 টাকা করে আজকেই দিচ্ছি। অনেক পরিবারকে, লক্ষ পরিবারকে আজকে দেবো, আপনাদের সামনে ডাইরেক্ট চলে যাবে দেখুন। আর 20,000 এখন পাবেন। আর একটা ব্যবস্থা করা হয়েছে ভর্তি করে, আর 28,000 টাকাটা আপনারা পাবেন 100 দিনের কাজের মধ্যে দিয়ে। এই ওয়েস্টটা ধরে রাখা হয়েছে, এটা আপনি পাবেনই। অর্থাৎ 48,000 টাকা করে 5 লক্ষ পরিবার যাদের ঘর নষ্ট হয়েছে ইউনিট পাবেন। 20,000 টাকা আমরা গভর্নমেন্ট থেকে এমনি দিচ্ছি বিনা পয়সায়, বিনা এতে। আর 28,000 টাকাটা আপনি 100 দিনের কাজের মধ্যে আপনি ওয়েজ হিসেবে পাবেন। এটাকে আমরা আপনাকে গ্যারেন্টি দিচ্ছি। 48,000 টাকা করে 5 লক্ষ পরিবার, পরে আরো 5 লক্ষ পরিবার পাবেন। 10 লক্ষ পরিবারকে এটা হচ্ছে বাড়ির জন্য। ম্যাডাম আপনি শুরু করে দিতে পারেন, আপনি আমি একটু পরে করছি শুরু। 2 হচ্ছে 20 লক্ষ ফার্মার চাষি। আমরা যেমন কৃষক বন্ধু দিই, বছরে 2 বার করে 5,000 টাকা দিই হেক্টর প্রতি, বা যাদের তার কম আছে সেখানে মিনিমাম টাকা যেটা আমরা বলেছি সেটা নিয়ে দিই। বা কৃষক বন্ধু বা শস্য বীমা আছে, এগুলো সব আছে, তারা যেগুলো পাচ্ছে সেগুলো পাবে। প্লাস আমরা 300 কোটি টাকা ছাড়ছি 20 লক্ষ ফার্মারদের জন্য, আর একটা এক্সট্রা অনুদান দেওয়ার জন্য। এবং এটা একটা হিসেব ধরা হয়েছে, ইচ ফার্মার অ্যাভারেজ 1,500 টাকা পাবে, যেটা 300 কোটি টাকা রাখছি।
এগুলো কৃষক বন্ধু, শস্য বীমা, হেক্টর প্রতি যে টাকা পায় সেগুলো বাদ দিয়ে এক্সট্রা। এখানে আমরা 300 কোটি টাকা দিচ্ছি। হ্যাঁ, একর প্রতি, হেক্টর প্রতি না, একর প্রতি। এবার হচ্ছে এখানে আমরা 300 কোটি টাকা রেখেছি, আজকে দেবো কিছু, তাই তো? এবং পানের বরজের জন্য আমরা 200 কোটি টাকা রেখেছি। 5000 টাকা করে আমরা মেটেরিয়াল কস্ট দেব, আর 15000 টাকা করে আমরা কি করব, আমরা 100 দিনের কাজের থেকে ওই 15000 টাকা করে কাজের মধ্যে দিয়ে আমরা ওয়েজ গ্যারান্টেড করব। তাহলে কি হবে, অ্যাটলিস্ট সে 20000 টাকা করে পাবে, তার পানের বরজটাকে সে দাঁড় করাতে পারে। একটা ভালো করে শুনে নিন, দুটো কিন্তু এক হবে না। এই নেওয়া চিন্তা করতে শুরু করবে তা নয়। বাড়ির অনুদান প্রথমে 5 লক্ষ করবো, কারণ আমাকে 5.5 লক্ষ হয়েছে, পরে আরো 5 লক্ষ করবো, তারপর বেশি হয়ে দাঁড়িয়ে আমরা চাই না কোনো মানুষ ক্ষতি থাকবো। এক হচ্ছে প্রথমে 20,000 দেবো, আর 28,000 টাকাটা হচ্ছে 100 দিনের কাজে গ্যারেন্টি করে দিচ্ছি, যেটা ওয়েজের মধ্যে দিয়ে পেয়ে যাবে, বাড়িতে কাজে লাগাতে হবে। পানির খরচ তেমনি 5,000 টাকা করে কুড়ি দেবো, 1 লক্ষ পানির খরচের লোকে, প্লাস আমরা যেটা করবো 100 দিনের কাজের মধ্যে দিয়ে তারা যদি আরো 15,000 টাকা পায়, সেটা 100 দিনের কাজ আমরা গ্যারান্টেড করবো ওয়েজে। এটার জন্য রাখা হয়েছে প্রায় 200 কোটি টাকা, অর্থাৎ টোটাল এই তিনটেতে মিলিয়ে হলো 2,900 কোটি টাকা। এবার হচ্ছে টিউবওয়েলের জন্য দিয়েছি 250 কোটি টাকা। ইরিগেশন এমপ্লয়মেন্ট আপনারা জানেন নদীর অনেক বাঁধ ভেঙে গেছে, 200 কোটি টাকা ইমিডিয়েট দেওয়া হচ্ছে। রিপেয়ার অফ ডিস্ট্রিক্ট এন্ড স্টেট রোড পিডব্লিউডি 100 কোটি টাকা দেওয়া হচ্ছে। স্কুল বিল্ডিং, ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট অনেক জায়গায় ভেঙে গেছে, 100 কোটি। রিপেয়ার অফ রুরাল, গ্রামীণ রাস্তা 100 কোটি। পোল্ট্রি, গোটারি, ক্যাটেল, ডাকরি এইসব জন্য 100 কোটি টাকা রাখা হচ্ছে এআরডি ডিপার্টমেন্টের জন্য। ফিশারিজকে অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য মৎস্যজীবীদের বা মৎস্যজীবী সংস্থায়, ফিশারিজ সংস্থায়, মৎস্য দপ্তরে 100 কোটি টাকা রাখা হয়েছে। এবং হর্টিকালচার আপনারা জানেন বিভিন্ন ফল ফুল এরা তৈরি করে, তাদের জন্য 100 কোটি টাকা রাখা হয়েছে। অর্থাৎ এখানটায় রাখা হয়েছে আরো 1,000 কোটি টাকা, 1,550 কোটি টাকা। অর্থাৎ আগের তিনটে মিলিয়ে 2,900 কোটি টাকা, প্লাস এখনকার যেটা বললাম 2,900 কোটি টাকা। ডিপার্টমেন্টাল ওয়ার্ক 1,550 কোটি টাকা, টোটাল হচ্ছে 4,450 কোটি। এটা সময় একটা লিস্ট করে সবাইকে দিয়ে দিয়ে যদি বুঝতে না পারে। এরপর হচ্ছে এই মাসে আপনারা জানেন জুন হয়ে গেল, জুন হবে, তাই এটা ছাড়াও অ্যাডিশন আমাকে যেটা ছাড়তে হবে সেটা হচ্ছে কৃষক বন্ধু স্কিমের জন্য 800 কোটি টাকা আগের মাস, এই মাস, জুন মাসে ছাড়তে হবে, ছাড়তে শুরু করেছি আমরা। আর জয় বাংলা স্কিম, যেটা তপশিলি বন্ধু, জয় জহর, অন্যান্য পেনশন স্কিম, এর জন্য আমরা 1,000 কোটি টাকা 50 লক্ষ বেনিফিশিয়ারির জন্য 2,000 করে প্রতিজন পাবে। এটা জুন এন্ড জুলাইয়ের জন্য অ্যাডভান্স ছেড়ে দিলাম। তাহলে টোটাল আমার কি হলো 6,250 কোটি টাকা। ঘরে কিচ্ছু নেই, কিন্তু খালি ঘরে নিয়ে বসে আছে। তা সত্ত্বেও হয়তো একটা অন্ন ছিল, সেই অন্নটাই ভাগ করে খাওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বুঝতে পারছেন কত কষ্ট সময়, কত কষ্টের মধ্যে আমরা করছি, কাজে সবার থেকে সাহায্য চাইছি। একটা জিনিস আপনারা শুনলে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে 8 দিনের মধ্যে, তার মধ্যে 2 দিন ধরুন আমরা কেউ ঢুকতে পারিনি, কত ডিজাস্টার। 2 দিন, একদিন প্রধানমন্ত্রী এসেছিলেন, সেদিনটা কেউ কোনো কাজ করতে পারেনি, প্রধানমন্ত্রী সিকিউরিটি ছিল তার আগের দিন থেকে। 1.5 দিন, 5 দিন, 3.5 দিন, হাতে থাকলেও 4.5 দিন। এই 4.5 দিনের মধ্যে আমরা WBSEDC, যেটা আমাদের স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের 273টা সাব স্টেশন আমরা কিন্তু রেস্টোর করে ফেলেছি। আই স্যালুট টু মাই অল পাওয়ার কর্মী এবং লিডার সকলকে। এই
restored in 6 districts and 100% 10 districts. বাকি আছে এখন যেটা পূজালি and গাইঘাটা to be restored today, কারণ ওখানে বেশি জল জমে গেছে বলে প্রবলেম আছে। গোবরডাঙ্গাতেও একটা প্রবলেম ছিল, আমার কাছে খবর ছিল, ওইগুলো হয়ে যাবে আস্তে আস্তে। Work started for house to house connection. 70 লক্ষ কনজিউমার্স 88 লক্ষের মধ্যে কানেক্টেড হয়ে গেছে অলরেডি। যেটুকু এখনো হয়নি, নিশ্চয়ই কোনো টেকনিক্যাল প্রবলেম আছে, একটু ধৈর্য ধরুন, পেয়ে যাবেন। যারা পেয়ে গেছেন আমি খুব খুশি, যারা পাননি তাদের ডেফিনেটলি কোনো সিরিয়াস প্রবলেম বা অ্যাকিউট কোনো প্রবলেম আছে, করতে গেলে কারেন্ট লেগে যেতে পারে বা কোনো প্রবলেম আছে, এটা একটু দেখে নিন। একটু কষ্ট হচ্ছে আপনাদের ঠিকই, সেরকম দরকার হলে এই এলাকাটায় শান্তনুকেও বলতে হবে, যদি আমাদের WSCDCL হয় বা যদি ইলেকট্রিসিটি সাপ্লাই হয়, যে কিছু জেনারেটর চালিয়ে হয়তো কিছু কিছু যদি আমরা জলটা চালাতে পারি, কিছু কিছু এরিয়া একটু বড় জেনারেটরগুলো যেগুলো আমরা নিয়ে এসেছিলাম জল চালানোর জন্য, যদি সেগুলো কোথাও রেস্টোর করার পরে ফ্রি থাকে, সেইগুলোকে ওয়েদারকে ইউটিলাইজ দেয় না। আমাদের এনভায়রনমেন্ট রিপেয়ার এন্ড রেস্টোরেশন ওয়ার্ক বাই ইরিগেশন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট স্টার্ট হয়েছে। এর মধ্যে 400টা ব্রিজ কিন্তু আমরা রিপেয়ার করে ফেলেছি। আর আপনারা শুনে খুশি হবেন, আমার হোম সেক্রেটারি পড়ে আছে উত্তর 24 পরগনা জেলায় চৈতালি সেবে কি আলাপন আছে এখানে? আলাপন ম্যাডাম আছি ম্যাডাম এখানে উত্তর 24 পরগনা। আচ্ছা, ওখানে সোমেন আছে আমার সিএমও থেকে, হ্যাঁ আছি ডিএম চৈতালি আছে, ম্যাডাম আছি। জ্যোতিপ্রিয় মল্লিক ফুড মিনিস্টার আছে, হ্যাঁ দিদি আছি জেলা পরিষদের সভাপতি আছেন, হ্যাঁ দিদি আছি। নির্মল ঘোষ আছেন, আছে নারায়ণ আছে জেলা পরিষদ থেকে, আমার ডিস্ট্রিক্ট সিএমও ডিওএমএস থেকে শুরু করে যারা যারা রাখার প্রয়োজন ডিস্ট্রিক্ট ওয়াইজও আছে। 420 অলরেডি রিপেয়ার হয়েছে এবং দক্ষিণ 24 পরগনায় উন্নয়ন আসনের সাথে নবীন নিশ্চয়ই আছে, ওখানে নবীন দক্ষিণ 24 পরগনায় হবে। Yes, ma'am. আছে। এই দেখুন নবীন আছে, ওখানে মন্টু পাখিয়া আছে মিনিস্টার, শামিমা জেলা পরিষদের সভাপতি আছে, ওখানে ইয়াসুদ্দিন মোল্লা আছে, ওখানে বঙ্কিম হাজরা আছে সাগর থেকে, বাদবাকি সবাইকে হয়তো ডাকতে পারিনি, কিন্তু ওখানে নবীন আছে, উল্বা নাথন আছে, সিএমওএইচ ডিওএইচ থেকে শুরু করে বিভিন্ন এসপিরা আছে, সকলে আছে ওখানে। এবং 400 ব্রিজ এর মধ্যে রিপেয়ার হয়েছে। ওয়ার্ক সাইটস রেডি ফর ভরা পোর্টাল অলরেডি রেডি করে দেওয়া হয়েছে, 6 তারিখে ভরা পোর্টাল আছে। তা সত্ত্বেও অনেক সময় অনেক চলে আসে ভেঙে যায়। আমি তো বলছিলাম ওই কাছে গুলিগুলো কাজে লাগাবো, আর দেওয়া হচ্ছে নিয়ে যাবে কে? ডাক্তার বুলডোজার ওসব বড় বড় এলাকায় এটা নিয়ে যেতে পারবে না, কেনার দাও। রিপেয়ার ওয়ার্ক পিডব্লিউডি অলরেডি স্টার্ট করেছে, আমরা ছোটগুলো আগে করতে বলেছি। অল স্টেটওয়ে হাইওয়েজ এন্ড ডিস্ট্রিক্ট রোডস আর ক্লিয়ার, অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, কলকাতাও ক্লিয়ার হয়ে গেছে। কিছু গাছ পড়ে আছে, তার কারণ ওগুলো তুলতে যে টাইম লাগবে, অত লরি আমাদের কাছে নেই। আমরা 300 লরিকে কাজে লাগিয়েছি, যা আমাদের কাছে অ্যাভেলেবেল। যদি আরো লরি কেউ দিতে দিন, আমি নিয়ে নেবো, আর 2 দিন লাগবে টোটাল গাছটা তুলতে, একটু টাইম লাগবে। রিপেয়ারিং যেটা হচ্ছে পান বরজ, 20,000 পান বরজ রেস্টোরেশনের কাজ শুরু হয়ে গেছে। 6,000 পুকুর পরিষ্কার করবার কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন জেলায়। 100 দিনের কাজ স্টার্ট হয়ে গেছে রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশনের জন্য। Sinking of tubewells to start by June 1st. 10 লাখ ম্যানগ্রোভ প্ল্যান্টেশন